গল্পের শুরুতে নাসার কয়েকজন সায়েন্টিস্ট মঙ্গলে আসে সেখানকার মাটির স্যাম্পল নিতে। সায়েন্টিস্টরা মনে করে এই অঞ্চলে একসময় প্রচুর পরিমাণে পানির ধারণ ক্ষমতা ছিল, যা মঙ্গলের বর্তমান জলবায়ু ও ভবিষ্যতের জীবের বসবাসের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সায়েন্টিস্টরা সেখানকার মাটির স্যাম্পল নেওয়ার সময় নাসার হেডকোয়ার্টার থেকে তাদেরকে সতর্ক করা হয় সেখানে কিছুক্ষণের মধ্যে ঝড় শুরু হবে। তাই কমান্ডার মিশন বন্ধ করে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সবকিছু গুছিয়ে নিয়ে সকল সায়েন্টিস্টরা হামিশে ফিরতে থাকে। তখনই ঝড় শুরু হলে একজন সায়েন্টিস্ট অ্যান্টেনায় ধাক্কা খেয়ে অনেকটা দূরে ছিটকে পড়ে, ফলে বাকি সায়েন্টিস্টদের সাথে তার সিগন্যাল ডিসকানেক্ট হয়ে যায়। ঝড়ের প্রভাব বেশি থাকায় কমান্ডার বাকি সায়েন্টিস্টদের নিয়ে মহাকাশযানে চলে আসে এবং বুঝতে পারে তাদের সেই সাথী এতক্ষণে হয়তো মারা গিয়েছে। তাই সঙ্গে সঙ্গে তারা মঙ্গল গ্রহ থেকে টেক অফ করে। এরপর নাসার হেডকোয়ার্টারে এ ঘটনা জানানো হলে নাসার ডিরেক্টর সাংবাদিকদের গতকালের পুরো ঘটনা খুলে বলে এবং এরিস 3 মিশনে তাদের মার্ক নামের একজন মহাকাশচারী মারা যায়। এদিকে মার্ক মঙ্গলে অজ্ঞান অবস্থায় পড়েছিল। এরপর জ্ঞান ফিরলে বুঝতে পারে সে এখানে আটকা পড়েছে, সেই সাথে তার পেটের মধ্যে লোহার একটা অ্যান্টেনা ঢুকে আছে। তাই সঙ্গে সঙ্গে মার্ক হ্যাবে আসে। এটা একটা বিশেষ ধরনের থাকার জায়গা যা মহাকাশের কঠোর পরিবেশ থেকে রক্ষা করতে পারে। এটি অক্সিজেন সরবরাহ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, রেডিয়েশন থেকে সুরক্ষা, খাবার ও পানি সংরক্ষণ সহ প্রয়োজনীয় সুবিধা দিয়ে থাকে। মার্ক হ্যাবে ঢুকেই পেটের ভেতর থেকে লোহার টুকরোটি বের করে এবং রক্ত পড়া বন্ধ করে জায়গাটি সেলাই করে নেয়। এরপর মার্ক বুঝতে পারে এখন তাকে কি করতে হবে। মিশনে বেঁচে যাওয়া খাবারগুলো ক্যালকুলেশন করে বুঝতে পারে এই খাবারগুলোর সাহায্যে সে বড়জোর 9 মাস টিকে থাকতে পারবে এবং 3 বেলার খাবার 2 বেলা করে খেলেও সে সর্বোচ্চ 1 বছর নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। আর কোনো ধরনের ঝড় হলে হ্যাব ফেটে গিয়ে সে এখানেই মারা যাবে। তার উপরে নাসার সাথেও তার যোগাযোগ হচ্ছে না। তারপরও নাসা যদি কোনোভাবে তার বেঁচে থাকার কথা জানতে পারে, সেক্ষেত্রে পুনরায় মঙ্গলে আসতে তাদের 4 বছর সময় লেগে যাবে। অর্থাৎ তার হাতে বেঁচে থাকার সম্ভাবনা একদম নেই বললেই চলে। তাই মার্ক যখন বেঁচে থাকার আশায় একেবারে হারিয়ে ফেলে, তখনই হ্যাবের ডয়ারে কয়েক প্যাকেট কাঁচা আলু দেখতে পেয়ে সে সিদ্ধান্ত নেয় সে এত সহজে হাল ছাড়বে না। আসলে মার্ক অ্যাস্ট্রোনটের পাশাপাশি একজন বোটানিক সায়েন্টিস্ট ছিল, আর সে জানতো সঠিক পরিচর্যার মাধ্যমে মঙ্গলের মাটিতেও ফসল ফলানো সম্ভব হবে। তাই সে আলুগুলো দিয়ে পুনরায় আলু চাষের সিদ্ধান্ত নেয়, কেননা যেভাবেই হোক নিজেকে বাঁচিয়ে রাখতে তাকে 3 থেকে 4 বছরের খাবারের ব্যবস্থা করতে হবে। তাই সে নিজেকে বাঁচিয়ে রাখার মিশনে নেমে পড়ে। মঙ্গল গ্রহের মাটিতে কোনো পুষ্টি উপাদান ছিল না, তাই এই মাটিকে সে ব্যবহারযোগ্য করার পরিকল্পনা করে। সে মঙ্গলের মাটি সংগ্রহ করে সেটিকে আলু চাষের উপযোগী করার জন্য পুরোপুরি ভিজিয়ে নেয়। তার প্রথম ধাপ সম্পন্ন হলে দ্বিতীয় ধাপে তাকে জৈব সার বানাতে হয়। যেহেতু এখানকার মাটিতে প্রয়োজনীয় জৈব উপাদান ছিল না, তাই নিজের ও তার সহকারী নভোচারীদের মল ব্যবহার করে সে জৈব সার তৈরি করে। ফলে এতে নাইট্রোজেন, ফসফরাস ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান যুক্ত হয়। এখন তৃতীয় ধাপে তাকে পানি উৎপাদন করতে হবে, কারণ তাদেরকে যে পরিমাণে পানি দেয়া হয় তাতে কেবলমাত্র তৃষ্ণা মেটানোই যায়। মঙ্গলে পানির অভাব থাকায় কেমিক্যাল রিঅ্যাকশন পদ্ধতি ব্যবহার করে মার্ক পানি তৈরি করে। সে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন আলাদা করে অক্সিজেনের সাথে সেটিকে মিশিয়ে পানি তৈরি করে। এরপর আসে বীজ রোপণ পদ্ধতি। মঙ্গলের মাটিতে জৈব সার মিশিয়ে সেটিকে উর্বর করার পর সেখানে টুকরো করা আলু রোপণ করে। আলু কাটার সময় সে নিশ্চিত করেছিল যাতে প্রতিটি টুকরোতে অন্তত একটি করে ছিদ্র থাকে, যাতে সেখান দিয়ে নতুন চারা গজাতে পারে। এরপর সর্বশেষ তাপ ও আর্দ্রতার বজায় ঠিক রাখতে সে চাষের পরিবেশ তৈরি করে, যেখানে পর্যাপ্ত পরিমাণে তাপমাত্রা ও আর্দ্রতা বজায় থাকবে। তাই কৃত্রিম পরিবেশের কারণে আলুর গাছগুলো বাড়তে শুরু করে। ফলাফল 54 দিনের মাথায় তার প্রথম চারা জন্ম নেয়। এদিকে নাসার স্যাটেলাইট স্পেশালিস্ট মিন্ডি পার্ক একটা কোঅর্ডিনেট কোডের মাধ্যমে মিশনের 18 দিনের ফুটেজ এবং 54 দিনের ফুটেজ দেখে বুঝতে পারে মার্ক এখনও জীবিত আছে। তাই সঙ্গে সঙ্গে এই কথা সে নাসার ডিরেক্টর সহ মিশনের সবাইকে জানায়। সবাই মার্কের বেঁচে থাকার প্রমাণ পেয়ে আফসোস করে। তাদের পরবর্তী মিশন এরিস 4 মঙ্গলে পৌঁছানোর আগেই মার্ক খাবারের অভাবে মারা যাবে। এদিকে মার্ক এখন এখান থেকে কিভাবে বেঁচে ফেরা যায় সেই পরিকল্পনাই করছিল। সে জানতো নাসার পরবর্তী মিশন হবে এরিস 4, যেটি এখান থেকে 3200 কিলোমিটার দূরে। আর 4 বছর পর এরিস 4 যখন মঙ্গলে আসবে, তাকে আগে থেকেই সেখানে পৌঁছাতে হবে। এরপর হিসাব নিকাশ করে বুঝতে পারে সেখানে পৌঁছাতে তার 50 দিনের মতো সময় লাগবে। এই 50 দিনের দীর্ঘ পথ তাকে রোভার ভ্যানে করে পাড়ি দিতে হবে। কিন্তু সমস্যা ছিল, রোভার ভ্যানটি 35 কিলোমিটার চলার পর সেটার ব্যাটারির চার্জ শেষ হয়। তাই এই অসুবিধা থেকে বাঁচার জন্য মার্ক আরেকটা রোভারের ব্যাটারি সেটিতে জুড়ে দেয়।
এরপর মার্ক ঠান্ডা থেকে বাঁচার জন্য রেডিও আইসোটোপ থার্মোমিটার জেনারেটর খুঁজতে বেরিয়ে পড়ে। মিশনের সময় সেটিকে তারা যেখানে লুকিয়ে রেখেছিল সেখানে এসে বালুর নিচ থেকে মার্ক সেটিকে বের করে। আসলে রেডিও আইসোটোপের প্লুটোনিয়াম বক্স বিপজ্জনক হওয়ায় সেটিকে মিশনের প্রথম দিনই বালুর নিচে রাখা হয়েছিল, যাতে ভুলবশত কোনো দুর্ঘটনা না ঘটে। এখন চারা রোপণের 48 দিনের মাথায় মার্কের রোপণ করা সব গাছে আলুর চারা উৎপন্ন হয়। উৎপন্ন হওয়া বড় আকারের 400টি আলু সে খাবারের জন্য রেখে দেয়, আর ছোট আলুগুলোকে পুনরায় মাটিতে রোপণ করে। সে খাবারের ঘাটতি পূরণ করতে পারলেও বেঁচে থাকার জন্য তাকে নাসার সাথে যোগাযোগ করতে হবে। তাই পরের দিন সকালে সে বেরিয়ে পড়ে 1997 সালে পুরনো একটা পাথফাইন্ডার যন্ত্র খুঁজে বের করতে। প্রায় 4 ঘন্টার পথ পাড়ি দিয়ে মার্ক সেখানে পৌঁছালে পাথফাইন্ডার খুঁজে পায়। এটি 1997 সালে নাসার সফল একটি মিশন ছিল, যা মঙ্গলে অবতরণের পর পৃথিবীর সাথে যোগাযোগ করেছিল। কিন্তু এটি অনেক বছর ধরে অকেজো অবস্থায় পড়ে থাকার কারণে ধুলো ময়লা পড়েছিল। মার্ক ধীরে ধীরে পাথফাইন্ডার পরিষ্কার করে এর সৌর প্যানেল ঠিক করে। অবশেষে পাওয়ার সিস্টেম কাজ করলে এটি পৃথিবীতে সংকেত পাঠাতে সক্ষম হয় এবং পাথফাইন্ডারের ক্যামেরার সাহায্যে মার্ক পৃথিবীতে যোগাযোগ করার উপায় বের করে। প্রথমে সে সিম্পল একটা হ্যাঁ ও না বোর্ড তৈরি করে যাতে ক্যামেরা দিয়ে নির্দেশ পাঠানো যায়। এভাবেই সে এসিল কোড ব্যবহার করে বর্ণমালার মাধ্যমে বার্তা পাঠানো শুরু করে। মার্কের পাঠানো মেসেজগুলো দেখে নাসা অবাক হয়ে যায়, কারণ তারা ভেবেছিল মার্ক মারা গিয়েছে। কিন্তু যখন তারা পাথফাইন্ডারের মাধ্যমে মার্কের পাঠানো মেসেজ দেখতে পায় তখন তারা নিশ্চিত হয় সে জীবিত আছে। এরপর মার্ক ও নাসা ধাপে ধাপে আরো অনেক কথা শেয়ার করে, আর শেষমেশ নাসা মার্ককে উদ্ধারের সিদ্ধান্ত নেয় এবং তাকে রোভারের অপারেটিং সিস্টেম হ্যাক করে পাথফাইন্ডারের সাথে সেটিকে জুড়ে দিতে বলে। এতে নাসা ব্রডকাস্টিং ফ্রিকোয়েন্সি হ্যাক করতে পারবে, যাতে মার্ক রোভারে করে এরিস 4 মিশনের মহাকাশযানে পৌঁছাতে পারে। এরপর কয়েকদিন কেটে গেলে মার্কের পুনরায় চাষকৃত আলু থেকে বড় বড় আলু গাছের চারা জন্মায়। মার্ক এতে বেশ খুশি হয়, কারণ খাবারের অভাব পূরণে সে ফসল ফলাতে পেরেছে এবং সেই সাথে নাসার সাথেও তার যোগাযোগ হয়েছে। এখন সবকিছু ঠিক থাকলে তার বেঁচে ফেরার সম্ভাবনা অনেকটাই বেশি। কিন্তু মার্কের সাথে এখন একটা অঘটন ঘটে যায়। সে হ্যাবে ঢুকতে গেলে প্লাস্টিকের প্যাচ দুর্বল হয়ে পড়ে। হ্যাবের ভিতরে ছিল পৃথিবীর মতো বায়ুমণ্ডল, অক্সিজেন ও নাইট্রোজেন মিশ্রিত গ্যাস, যা মঙ্গলের তুলনায় অনেক প্রেসারযুক্ত ছিল। ফলে হ্যাবে ফাটল ধরার সাথে সাথে বাতাস বেরিয়ে যায়, আর তখনই পুরো হ্যাব বিস্ফোরণ হয়ে মার্ক অনেকটা দূরে ছিটকে পড়ে। ছিটকে পড়ার কারণে তার স্পেস স্যুটের হেলমেট অনেকটা ড্যামেজ হয়ে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। সে কোনো মতে হেলমেটের ফাটা অংশে টেপ পেঁচিয়ে অক্সিজেনের মাত্রা বজায় রাখে। বিস্ফোরণের ফলে হ্যাব পুরোপুরি নষ্ট হয়। ফলে মার্ক তার রোভার ভ্যানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। এই দুর্ঘটনায় মার্কের চাষ করা সকল আলুর গাছ পুরোপুরি নষ্ট হয়। এদিকে নাসার কাছে এই দুর্ঘটনার কথা পৌঁছালে তারা বেশ চিন্তায় পড়ে যায়। মার্কের কাছে যে খাবার আর আলু আছে তা দিয়ে সে মাত্র 600 দিনের মতো নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, কিন্তু তাদের এরিস 4 মিশন মঙ্গলে পৌঁছাতে 414 দিনের মতো সময় লাগবে, আর মহাকাশযানটি প্রস্তুত করতে এখনও তাদের 454 দিন সময় লেগে যাবে। অর্থাৎ মার্কের কাছে পৌঁছাতে এরিস 4 মিশনের মহাকাশযানটির টোটাল 868 দিন সময় লাগবে। তাই মার্কের বাঁচার সম্ভাবনা একদম নেই বললেই চলে। এদিকে পৃথিবীর দিকে আসতে থাকা মার্কের সাথীরা অর্থাৎ এরিস 3 মহাকাশযানটি 3200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মঙ্গলের এসেন্ট ভিকল অঞ্চলে প্রবেশ করে। পৃথিবীতে আসতে তাদের আরো কয়েক মাস সময় লাগবে। তাই নাসা মার্কের বেঁচে থাকার কথা তার সাথীদের জানায় এবং গতকালের দুর্ঘটনার কথাও তাদেরকে জানানো হয়। মার্কের বেঁচে থাকার কথা জেনে তার সাথীরা খুশি হলেও তারা নিজেদেরকে মার্কের আটকে পড়ার জন্য দোষারোপ করে। এদিকে মার্ক মানসিকভাবে ভেঙে পড়েছিল, তাই নাসা এরিস 3 সদস্যদেরকে মার্কের সাথে যোগাযোগ করার পারমিশন দেয়। তাই মার্কের সাথীরা তার সাথে যোগাযোগ শুরু করে। তারা মেইলের মাধ্যমে একে অপরের সাথে অনেক কথা শেয়ার করে। ফলে বন্ধুদের ভালোবাসায় মার্ক একটু স্বাভাবিক হয়। এরপর মার্ক হ্যাবের নষ্ট হওয়া আলুর গাছগুলো বাইরে ফেলে দেওয়ার পর ঝড়ের কারণে হ্যাবের যে অংশটা ফেটেছিল সেটিকে কোনো মতে প্লাস্টিক এবং টেপের সাহায্যে ঠিক করে হ্যাবের অক্সিজেনের মাত্রা বজায় রাখে। এরপর 154 দিনের মাথায় মার্কেট চাষ করা আলুর পরিমাণও দিন দিন কমে যাচ্ছিল। তার হাতে এরিস 4 এর মহাকাশযান আসা পর্যন্ত তেমন খাবার ছিল না, তাই এক বেলার খাবার সে 3 ভাগ করে 3 বেলা খেয়ে নেয়। তার খাবারে থাকতো একটা আস্ত আলু আর ব্রেডের একটা টুকরো। এদিকে নাসা এখন মার্কের কাছে খাবার পাঠানোর জন্য মঙ্গলে মহাকাশযান পাঠানোর প্রস্তুতি শুরু করে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, রকেট উৎক্ষেপণের 52 সেকেন্ডের মাথায় সেটা বিস্ফোরণ হয়। ফলে নাসার এই অভিযান পুরোপুরি ব্যর্থ হয়। নাসার এই মিশন ব্যর্থ হওয়ার পর মার্ক পুরোপুরি বেঁচে থাকার আশা ছেড়ে দেয়। সে জানতো সে খাবারের অভাবে কয়েক মাসের মধ্যেই মারা যাবে। তাই সে কমান্ডার লুইসকে মেইলে বলে, আমি মারা গেলে আমার পিতামাতা
পিতামাতা আমার মৃত্যুর কথা জানতে চাইলে তাদেরকে আপনি আমার সংগ্রামের কথা জানাবেন। আমি কিভাবে শত বিপদের মধ্যেও হাল না ছেড়ে নিজেকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছিলাম। গল্পের এই অংশটা সব থেকে ইমোশনাল ছিল, কারণ কেউই চায় না খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় নিতে। এদিকে CNSA অর্থাৎ চায়না স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসার এই অভিযানের কথা জানতে পারে। চায়নার কাছে তাইয়ং সেল নামের বুস্টার ছিল, এটি সরাসরি মঙ্গলে যাওয়ার জন্য উপযুক্ত। আর নাসার এই মিশনে ব্যর্থ হওয়ার মূল কারণ ছিল তারা এই বুস্টার ব্যবহার করেনি। তাই চায়না তাদের ইমেজ ঠিক রাখার জন্য নাসার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় এবং নাসাকে জানায় মঙ্গলে মহাকাশযান পাঠাতে তারা তাইয়ং বুস্টার দিয়ে তাদেরকে সাহায্য করবে। তাই নাসা চায়নার সাহায্য নিয়ে পুনরায় মঙ্গলে যাওয়ার প্রস্তুতি শুরু করে। এদিকে অ্যাস্ট্রোডাইনামিক রিসপার্নার নাসার অত্যাধুনিক সুপার কম্পিউটারের সাহায্যে অল্প সময়ে মঙ্গলে যাওয়ার সত্যতার প্রমাণ পায়। তাই সোজা সে নাসার হেডকোয়ার্টারে চলে এসে নাসার কর্মকর্তাদের জানায় তার প্রজেক্ট অ্যালডন্ট অনুসারে 551 দিনের মাথায় সে এরিস 3 হামিস অর্থাৎ মহাকাশযানটিকে মঙ্গলে পৌঁছাতে পারবে। এরপর রিস নাসাকে তার প্ল্যানের প্রুফ দেখায়। তাদের হামিস মহাকাশযানটি যেহেতু পৃথিবীর দিকে আসছে, সেহেতু পৃথিবীর অরবিটে পৌঁছাতে তাদের কয়েক মাস সময় লাগবে। তাই আমরা হামিসটিকে পৃথিবীতে ল্যান্ড না করিয়ে সেটিকে অরবিট কক্ষপথে ঘুরাবো এবং পৃথিবী থেকে তাইয়ং বুস্টারের মাধ্যমে তাদের কাছে খাবার পৌঁছাবো। এতে হামিসের গতি বজায় থাকবে। এর ফলে তারা খুব অল্প সময়ে মঙ্গলে পৌঁছাতে পারবে। কিন্তু মঙ্গলে পৌঁছার পর তাদেরকে আমরা ল্যান্ড করাবো না। মঙ্গলে থাকা ম্যাপ অর্থাৎ ছোট মহাকাশযানের সাহায্যে মার্ককে মঙ্গল থেকে হামিসে নিয়ে আসবো। এতে হামিসের জ্বালানি কম হবে, ফলে সঠিকভাবে তারা পৃথিবীতে পৌঁছাতে পারবে। অ্যাস্ট্রোডাইনামাইট রিসের এই প্ল্যানের সত্যটা জানার পর নাসা সিদ্ধান্ত নেয় এই প্রজেক্টের সাহায্যে তারা মার্ককে উদ্ধার করবে। এরপর নাসা এবং হারমিস ক্রুরা সিদ্ধান্ত নেয় মার্ককে বাঁচানোর একমাত্র উপায় হলো হারমিস মহাকাশযানটিকে মঙ্গলের কক্ষপথে ফেরত আনতে হবে। নাসা প্রাথমিকভাবে তাইওয়াং সেন নামের একটি চীনা মহাকাশযান ব্যবহার করে খাবার পাঠানোর পরিকল্পনা করেছিল, তবে সময় কম থাকার কারণে সেটি তারা বাতিল করে। তারা অ্যাস্ট্রোডাইনামাইট রিসের কৌশল ব্যবহার করে হারমিসকে আবার মঙ্গলে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। এদিকে মার্ককে মঙ্গলের পৃষ্ঠ থেকে মহাকাশযানে যাওয়ার জন্য ম্যাপ ব্যবহার করতে হবে, কিন্তু এটি আসলে সম্পূর্ণ প্রস্তুত ছিল না। ম্যাপকে হালকা করার জন্য নাসা তাকে নির্দেশ দেয় কিছু দরজা, সিট ও অন্যান্য ভারী জিনিস সরিয়ে ফেলতে হবে। সবথেকে বিপজ্জনক অংশ হলো মার্ককে ম্যাপের সামনের কভার খুলে ফেলতে হয় এবং তার জায়গায় একটি তাঁবুর কাপড় ব্যবহার করতে হয়। এটি খুবই বিপজ্জনক, কারণ এটি মহাকাশে যাওয়ার সময় ছিঁড়ে যেতে পারে। ম্যাপ উৎক্ষেপণ করা হয়, কিন্তু কয়েকটি বড় সমস্যা দেখা দেয়। ম্যাপ প্রয়োজনীয় গতিবেগ অর্জন করতে পারে না, কারণ এর ওজন কমানোর ফলে এটি প্রয়োজনীয় উচ্চতায় উঠতে পারে না। মার্কের স্পেস শুটে থাকা অক্সিজেনকে ব্যবহার করে নাসা তাকে থ্রাস্ট বাড়াতে বলে, যাতে ম্যাপ আরো উপরে ওঠে। এদিকে হারমিস ক্রুরা সিদ্ধান্ত নেয় যে ম্যাপকে ধরতে হলে তাদের নিজেদের মহাকাশযান থেকে আরো বেশি গতিবেগ অর্জন করতে হবে, যার জন্য তারা মহাকাশযানের কিছু অংশ বিস্ফোরণ ঘটিয়ে পিছনের দিকে ঠেলে দেয়। কিন্তু তারপরেও মার্কের সাথে তাদের দূরত্ব বেশি থাকে, যার ফলে কমান্ডার লুইস নিজেই বেরিয়ে এসে একটি দড়ি ব্যবহার করে মার্ককে ধরার চেষ্টা করে। এদিকে মার্ক হামিসের যথেষ্ট কাছে না আসায় সে নিজের স্পেস শুটের গ্যাস লিক করে আয়রন ম্যানের মতো নিজেকে হারমিসের দিকে ঠেলে দেয়, আর কমান্ডার লুইস শেষ মুহূর্তে তাকে ধরে ফেলে এবং তার সফলভাবে মার্ককে মহাকাশযানে ফিরে আনে। কয়েক মাস পর হারমিস ক্রুরা পৃথিবীতে ফিরে আসে এবং মার্ক ও তার সাথীরা নিরাপদে পৃথিবীতে অবতরণ করে। গল্পটি একজন নভোচারীর অদম্য সাহস, সংকল্প এবং বিজ্ঞানের অসীম ক্ষমতার এক অনন্য উদাহরণ। এটি শুধু বেঁচে থাকার গল্প নয়, বরং আশা, আত্মবিশ্বাস ও মানবতার এক চমৎকার উদাহরণ। মার্কের এই অবিশ্বাস্য প্রচেষ্টা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে কি করতে হবে সেটা আপনারাই ভালো জানেন। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে।